সমুদ্র পৃথিবীতে জীবনের উৎপত্তির জন্য যার অবদান অপরিসীম মানা হয়। কেননা পৃথিবী সৃষ্টির 1 বিলিয়ন বছর পর অর্থাৎ আজ থেকে 3.5 বিলিয়ন বছর আগে পৃথিবীতে জীবনের উৎপত্তি অর্থাৎ জীবের উৎপত্তির জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড তথা নিউক্লিক অ্যাসিড সহ নানান জৈব পদার্থের উৎপত্তি সমুদ্র গর্ভেই ঘটেছিল ও সেখান থেকেই ধীরে ধীরে আদিকোষ অর্থাৎ প্রোটোসেলের উৎপত্তি হয় ও যা থেকে এককোষী জীব ও সেই এককোষী জীবই মিলিয়ন্স অফ ইয়ার্স ধরে বিবর্তনের দরুন আজ আমাদের অর্থাৎ মানুষের উৎপত্তি। এছাড়াও বিবর্তনের দরুন এই সমুদ্র আমাদের অনেক কিছু দিয়েছে। একভাবে সমুদ্রে থাকা নানান জিনিসের ভাণ্ডারই আমাদের মানব সভ্যতাকে এতটা উন্নত করতে সাহায্য করেছে। কিন্তু আপনারা কি জানেন একদিন এই সমুদ্রই আমাদের সমগ্র মানব সভ্যতার বিনাশের কারণ হয়ে দাঁড়াতে পারে? অধিকানের এই পার্ট 1 ভিডিওটিতে আমি সম্প্রতি ভাইরাল হওয়া একটি আর্টিকেল যেখানে বলা হয়েছিল ভারত মহাসাগরের নিচে টেকটনিক প্লেট ভেঙে দুটুকরো হয়ে গেছে যার দরুন ভয়ঙ্কর ভূমিকম্পের আশঙ্কা। এছাড়াও সেখানে ভূমিকম্পের কারণ নিয়েও আলোচনা করেছিলাম যেখানে অনেকেই পার্ট 2 ভিডিওর রিকোয়েস্ট করেছিলেন। সেক্ষেত্রে এর পার্ট 2 ভিডিওটিতেও ভূমিকম্প কেন হয় ও ভূমিকম্প থেকে বাঁচার উপায় কী সেসব নিয়ে আলোচনা করেছিলাম। সেক্ষেত্রেও আপনারা অনেকেই এর পার্ট 3 ভিডিও রিকোয়েস্ট করেছিলেন। সো আজকের এই পার্ট 3 ভিডিওটিতে আমরা জানবো সমুদ্র দ্বারা কীভাবে আমাদের মানব সভ্যতা ধ্বংস হতে পারে ও সেই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ যদি কখনো আসে সেক্ষেত্রে বাঁচার জন্য আমরা তথা আমাদের বিজ্ঞান কী কী করতে পারে। ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট তথা ইনফরমেটিভ হতে চলেছে। সো এটি আপনারা শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। আপনারা যদি এখন অবধি অধিকান চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করুন ও নতুন ভিডিওর আপডেটস পেতে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অবশ্যই অন করুন। হে বন্ধুরা, সি বিচ আমাদের প্রায় সকলেরই প্রিয় একটি জায়গা। বিকেলবেলায় সূর্যাস্তের সময় সমুদ্রের তীরে আসা ঢেউ ও ভোরের বেলায় সেই তাজা হাওয়ার কোনো বিকল্পই হয় না। কিন্তু এই অপরূপ সৌন্দর্যে ভরা সমুদ্রের একটি ভয়ঙ্কর রূপও রয়েছে যা হলো সুনামি। সুনামি হলো সমুদ্রে তৈরি প্রকাণ্ড ঢেউ যার উচ্চতা কয়েক হাজার ফুট অবধি হয়ে থাকে। প্রকাণ্ড সুনামির ঢেউ কোনো শহরকে নিমেষেই ধ্বংস করে দিতে পারে। ইভেন এর শক্তি কখনো এত বেশি হয় যে এই প্রকাণ্ড ঢেউ একসঙ্গে পরপর অবস্থিত একাধিক উপকূলবর্তী দেশের ওপর ধ্বংসলীলা চালাতে পারে। যেখানে আজ অবধি রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী তথা উচ্চতম সুনামি এসেছিল 1958 সালে আলাস্কায় লিটুয়া বেতে। 1958 সালে 9 জুলাই লিটুয়া বেতে 7.8 মাত্রার একটি ভূমিকম্প আসে যার দরুন তৈরি হয় এক মেগা সুনামির। সুনামির জল সে সময় 1720 ফিট অবধি উপরে উঠে প্রকাণ্ড ঢেউ তৈরি করে। আপনাদের অনুমানের সুবিধার্থে বলি এত উচ্চতা প্রায় 2টি আইফেল টাওয়ারের সমান বা প্রায় 172 তলা একটি বিল্ডিংয়ের সমান মনে করতে পারেন। এর দরুন হাজার হাজার গাছ উপড়ে গিয়েছিল এবং কয়েকশো মানুষের সে সময় প্রাণহানি হয়। যদিও এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রকাণ্ড সুনামি ছিল তবুও সে সময় এটি কোনো ডেভেলপ জায়গা না হওয়ায় সেক্ষেত্রে এর দ্বারা ক্ষতি অতটা হয়নি। যার পর 2004 সালে আসে সবচেয়ে ভয়ঙ্কর একটি সুনামি যার সূত্রপাত ঘটেছিল ভারত মহাসাগরে। 26 ডিসেম্বর 2004-এ ইন্দোনেশিয়ার সুমাত্রায় আসা 9.3 ম্যাগনিটিউডের একটি ভূমিকম্পের দরুন এই প্রকাণ্ড সুনামির উৎপত্তি হয় যার দরুন ভারত মহাসাগরের তটে অবস্থিত ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ ভারতের কিছু অংশ, থাইল্যান্ড, বাংলাদেশ সহ মোট 14টি দেশ থেকে 2,30,000 মানুষের মৃত্যু ঘটেছিল। এটি সম্বন্ধে আপনারা অনেকেই হয়তো জানেন কেননা সে সময় কয়েক মাস ধরে এটি নিউজের হেডলাইন হয়েছিল। যার পর 2011 সালে জাপানের তোহুকুতে 9 মাত্রার একটি ভূমিকম্পের দরুন প্রশান্ত মহাসাগরে আসে একটি সুনামি যার দরুন 11 মার্চ 2011-তে 133 ফুট উচ্চতার একটি জলোচ্ছ্বাস জাপানের উপকূলীয় এলাকায় আছড়ে পড়ে যার দরুন 20,000 মানুষ আহত ও মৃত্যু ঘটে ও ধ্বংস হয় কোটি কোটি টাকার সম্পত্তি। আর যার দরুন জাপানে আরেকটা ঘটনা ঘটে যা হলো ফুকুশিমা দাইচির পরমাণু দুর্ঘটনা। এই তীব্র মাত্রার ভূমিকম্পতে সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে রেডিও অ্যাক্টিভ হ্যাজার্ড বাইরে বেরোতে থাকে ও যার দরুনও হাজারো মানুষের মৃত্যু ঘটে যা আমি অধিকানের এই ভিডিওটিতে আলোচনা করেছিলাম। তো এই সুনামি থেকে বাঁচার উপায় কী এসব জানার আগে জেনে নেওয়া যাক কী এই সুনামি ও অ্যাকচুয়ালি কীভাবে এর উৎপত্তি ঘটে। সুনামি উৎপত্তি হয় সমুদ্রে যথেষ্ট পরিমাণ জলের স্থানচ্যুত হওয়ার কারণে। এই স্থানচ্যুত প্রধানত হয় সমুদ্রের তলদেশে বড় মাপের ভূমিকম্প, ভূমিধস ও আগ্নেয়গিরির বিস্ফোরণের দরুন। এছাড়াও আরেকটি কারণে সুনামির উৎপত্তি হয়ে থাকে তা হলো মেরু অঞ্চলে বড় কোনো আইস গ্লেশিয়ারের হঠাৎ ভেঙে পড়া। পার্ট 1 ও পার্ট 2 ভিডিওটিতে আমরা জেনেছিলাম আমাদের পৃথিবী বিভিন্ন স্তরের সমন্বয়ে গঠিত ও কীভাবে পৃথিবীর সারফেসের স্তরটি অর্থাৎ ক্রাস্ট কতগুলি মুভেবল প্লেটের উপর ভাসমান থাকে যাদের টেকটনিক প্লেট বলে। আর এই প্লেটগুলির একে অপরের সাথে টক্কর ও বিশেষ অবস্থার দরুন ভূমিকম্পের উৎপত্তি ঘটে ও পৃথিবী পৃষ্ঠে প্রচুর মাত্রায় কম্পনের উৎপন্ন হয়। ও এই একই জিনিস যখন সমুদ্রের গভীরে ঘটে থাকে আর তার দরুন এই স্থানে সমুদ্রের জলে উল্লম্বভাবে একটি তরঙ্গের সৃষ্টি হয় যা যত তীরের দিকে আসতে থাকে ততই এটি আকারে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে থাকে ও অবশেষে যা উপকূলীয় এলাকায় ইম্প্যাক্ট ঘটায়। বেশিরভাগ ক্ষেত্রেই ভূমিকম্পের দরুন সমুদ্রের নিচে ভূমিধস হওয়ায় এই সুনামির উৎপত্তি ঘটে।
এর শক্তি এত বেশি হয় যে এর দরুন 10 থেকে 15,000 কোটি লিটার জল 1000 ফুটেরও বেশি উচ্চতায় উঠে যায়। তবে যেমনটা বললাম, সুনামির শুরুতে জলোচ্ছ্বাস অত বেশি লক্ষ্য করা যায় না, কেননা সমুদ্রের ওই স্থানে গভীরতা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে তরঙ্গের বেশিরভাগটাই সমুদ্রের গভীরে সঞ্চিত থাকে। কিন্তু ধীরে ধীরে যখন জলের তরঙ্গটি তীরবর্তী এলাকায় আসতে থাকে, ততই জলের গভীরতা কমতে থাকায় জলের উচ্চতা ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই প্রকাণ্ড ঢেউগুলির গতি 900 কিলোমিটার প্রতি ঘন্টা অবধি হয়ে থাকে, যার অনুমান আপনারা এরোপ্লেনের গতির সাথে তুলনা করতে পারেন। এক্ষেত্রে 90% সুনামির কারণ হয়ে থাকে সমুদ্রের গভীরে ঘটা ভূমিকম্প ও আগ্নেয়গিরির বিস্ফোরণের দরুন, যেখানে 10% ঘটে সেই বড় বড় আইস গ্লেশিয়ার ভেঙে পড়া ও জোয়ার ভাটার দরুন। এছাড়াও অনেক সময় বড় আকারের সুনামি আরেকটি কারণে ঘটতে পারে, তা হলো কোনো মহাজাগতিক বস্তু যেমন কোনো অ্যাস্টেরয়েড অর্থাৎ গ্রহাণুর পৃথিবীতে সমুদ্রের মধ্যে আছড়ে পড়ার দরুন, যা আমি অধিকানের এই ভিডিওগুলিতে আলোচনা করেছিলাম। তো এই সুনামি থেকে বাঁচার উপায় কী? এক্ষেত্রে দু ধরনের সিচুয়েশন তৈরি হয়ে থাকে। প্রথমটি হলো যদি সুনামির উৎপত্তিস্থল বা ভূমিকম্পের এপিসেন্টার উপকূলীয় এলাকা থেকে অনেক দূরে অবস্থিত হয়। সেক্ষেত্রে অনেক সময় বেশ কয়েক ঘন্টা আগেই অ্যালার্ট হয়ে যাওয়া যায়, কেননা ভূমিকম্প ডিটেক্ট হওয়ার পর সুনামি তৈরি হলে তা হাজার হাজার মাইল ট্রাভেল করে আসতে অনেকটা সময় লেগে যায়, যার দরুন উপকূলীয় এলাকায় ও সি বিচে হাই অ্যালার্ট জারি করে সমস্ত মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা সম্ভব হয়। এক্ষেত্রে সম্পত্তিহানি ও ক্ষয়ক্ষতি ঘটলেও মানুষের প্রাণহানি খুবই কম ঘটে। এবারে সুনামি যদি উপকূলীয় এলাকার আশেপাশেই উৎপন্ন হয়, অর্থাৎ ভূমিকম্পের এপিসেন্টার যদি কাছাকাছি হয়ে থাকে, সেক্ষেত্রে অবস্থাটা হয় অনেক ভয়াবহ। কেননা সেক্ষেত্রে ওই ধরনের সুনামি থেকে বাঁচার উপায় তো দূরের কথা, সুনামিটি কত ভয়ঙ্কর ও কতটা বিধ্বংসী তার স্কেল অবধিও মেজার করার সময় পাওয়া যায় না, নিমেষেই সেটি আছড়ে পড়ে। তো সুনামির দরুন আপনি যদি বিচ সংলগ্ন এলাকায় থাকেন, তবে অবশ্যই বিপরীত দিকে যতদূর সম্ভব দৌড়াবার চেষ্টা করেন। সেই সঙ্গে খেয়াল রাখতে হবে আপনার আশেপাশে কোনো ইলেকট্রিক লাইন বা পোল তো নেই, আর আপনাকে যতটা সম্ভব কোনো উঁচু জায়গায় স্থান নিতে হবে, যেমন কোনো উঁচু মজবুত বিল্ডিংয়ের টপ ফ্লোরে বা আশেপাশে উঁচু কোনো স্থানে উঠতে হবে। এক্ষেত্রে দ্রুত বিল্ডিংয়ে ওঠার জন্য ভুলেও লিফটের ব্যবহার করবেন না, কেননা সুনামির দরুন ভূমিকম্প আসে ও সেই ক্ষেত্রে দুর্ঘটনা কম হওয়ার জন্য সেখানকার লোকাল অথরিটি দ্বারা সম্পূর্ণ এলাকার ইলেকট্রিসিটি শাটডাউন করে দেওয়া হয়। তো আপনি যদি সুনামির দরুন সমুদ্রের পাশে অর্থাৎ বিচেই থাকেন, তবে আপনি সুনামির ঢেউ চোখে না দেখার আগেই একভাবে বুঝতে পারবেন, যা হলো সুনামির ঢেউ উপকূলে হিট করার অনেক আগেই উপকূল থেকে জল খানিকটা নিচে নেমে আসে। এক্ষেত্রে আপনি হঠাৎই যদি দেখেন যে সমুদ্রের জল আশ্চর্যজনকভাবে নিচে নেমে যাচ্ছে, দেন আপনি তৎক্ষণাৎ ভেবে নিন যে এটা সুনামির সংকেত ও তাড়াতাড়ি সেখান থেকে বাঁচার পথ খুঁজুন। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই সুনামির ঢেউয়ের থেকে বাঁচার জন্য উল্টো দিকে দৌড়ে তেমন কোনো লাভ হয় না, কেননা এই প্রকাণ্ড ঢেউয়ের গতি অনেক বেশি হয়। সেক্ষেত্রে লক্ষ্য করবেন আশেপাশে কোনো গাছ আছে কিনা, যাকে অবলম্বন করে আপনি ঢেউয়ের আঘাত থেকে কিছুটা হলেও বাঁচতে পারবেন। এছাড়াও কোনো বোট বা কোনো এমন ফ্লোর যেটি ভাসমান হবে তার উপর ওঠার চেষ্টা করুন। অতীতে আসা বিভিন্ন সুনামির দরুন এরকম করেই হাজারো মানুষের প্রাণ বেঁচেছিল, কেননা সে সময় তারা কোনো গাছকে আঁকড়ে ধরেছিল বা কোনো বাড়ির চাল বা কোনো পাটাতনের উপর নিজেকে সুরক্ষিত করে নিয়েছিল। উপকূলীয় এলাকার কাছাকাছি কোনো সুনামির উৎপত্তি ঘটলে আপনি আগাম জানতে পারবেন ভূমিকম্পের দ্বারা, কেননা সেক্ষেত্রে সুনামির উৎপত্তির আগেই ভূমিকম্প হবে। আর আপনি যদি সেটা অনুভব করতে পারেন, তবে আপনাকে বুঝে নিতে হবে যে সুনামি আসতে চলেছে, আর সেক্ষেত্রে আপনাকে দেরি না করে বাঁচার জন্য কোনো সেফ জায়গা খুঁজতে হবে। এক্ষেত্রে আরেকটি বড় ব্যাপার যা সুনামির দরুন আপনার মাথায় রাখা উচিত, যা হলো সুনামি কোনো একটি ঢেউ না, বরং অনেকগুলি ঢেউয়ের সমন্বয় থাকে, যাকে ওয়েভ ট্রেন্ড বলা হয়। এক্ষেত্রে সুনামির প্রকৃতির উপর নির্ভর করে একটি ঢেউ আসার 5 মিনিট পর থেকে 1 ঘন্টা পর অবধি আরেকটি ঢেউ আসতে পারে। তাই আপনি প্রথম ঢেউতে কোনো ক্রমে নিজেকে বাঁচিয়ে নিলেও তার পরবর্তী ঢেউগুলিতে তৎক্ষণাৎ সেখান থেকে নেমে যাবেন না, কেননা পরবর্তী ঢেউগুলি আরও ভয়ঙ্কর হতে পারে। তাই যেখানে আছেন সেখানেই অপেক্ষা করুন সাহায্য আসা অবধি। এবারে আপনি যদি সুনামির দরুন স্থলভাগে নয় বরং সমুদ্রের ভেতর থাকেন, তবে কি করবেন? এক্ষেত্রে বাঁচার উপায় একটাই, যে স্থলভাগে যেমন সুনামির বিপরীত দিকে দৌড়াতে হয়, কিন্তু এক্ষেত্রে জলের ভেতর আপনাকে সুনামির দিকে যেতে হবে। এক্ষেত্রে বোট বা জাহাজ আপনি যা নিয়ে থাকুন সেটি নিয়ে সুনামির দিকে অর্থাৎ সমুদ্রের আরও গভীরে যান, কেননা প্রথমেই বললাম যে সুনামি তৈরি হওয়ার স্থানে ঢেউয়ের উচ্চতা অনেকটাই কম হয়, যা তীরে আস্তে আস্তে অনেক উচ্চ ও ভয়ঙ্কর রূপ নেয়। সেক্ষেত্রে আপনি যদি সুনামির দিকে যান, তবে আপনার বাঁচার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো এসব তো ছিল সাধারণ কিছু টিপস, কিন্তু আপনারা কি জানেন বর্তমানে বিজ্ঞানীরা নানা ধরনের টেকনিকের কথা ভাবছে সুনামির ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য, কেননা জাপানের মতো এত ডেভেলপ কান্ট্রিতে এতদিনে 14টিরও বেশি ভয়াবহ সুনামি চলে এসছে। জাপান প্রশান্ত মহাসাগরের একটি এমন বাউন্ডারিতে অবস্থান করে যাকে রিং অফ ফায়ার বলা হয়। এই জায়গাটিতে টেকটনিক প্লেটের অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি থাকে, যার জন্য ভূমিকম্প ও আগ্নেয়গিরির বিস্ফোরণ ও সুনামি অনেক বেশি এসে থাকে। এছাড়াও অন্যান্য জায়গাতেও সুনামি অনেক ভয়াবহ রূপ ধারণ করে ও অনেক প্রাণহানি ঘটে। সেই কারণে বিজ্ঞানীরা সুনামি আটকাতে কিছু কিছু টেকনিকের কথা ভেবেছে, যেমন কোনো প্রকাণ্ড সুনামির ঢেউকে ফ্রিজ করে অর্থাৎ সম্পূর্ণ ঢেউকে বরফে পরিণত করে দেওয়া,
এছাড়াও আমরা সকলেই জানি সুনামির জলের ঢেউ একটি ওয়েভ অর্থাৎ তরঙ্গ। সেক্ষেত্রে সমুদ্রে কোনো বড় সুনামির উৎপত্তি ঘটলে তার অপোজিট দিক দিয়ে বড় কোনো ইনস্ট্রুমেন্ট দ্বারা সাউন্ড ওয়েভ ক্রিয়েট করে এই সুনামির ওয়েভকে বিজ্ঞানীরা নিউট্রালাইজ করার কথা ভাবছে, যা বর্তমানের টেকনোলজিতে হয়তো সম্ভব না হলেও সুদূর ভবিষ্যতে বিজ্ঞানের প্রয়োগে সম্ভব হতেও পারে। তো আজকের ভিডিওটি এতটাই। আপনারা যদি এর পার্ট 1 ও পার্ট 2 ভিডিওটি না দেখে থাকেন তবে এখনই দেখুন, লিঙ্ক উপরে আই বাটনে পেয়ে যাবেন। এছাড়াও ভিডিও শুরুতে বলা পৃথিবীতে প্রথম জীবের উৎপত্তি নিয়ে যে ভিডিওটি, সেটি যদি আপনারা না দেখে থাকেন তবে সেটাও দেখুন, সেটারও লিঙ্ক উপরে আই বাটনে পেয়ে যাবেন। তো এই বিষয়ে আর কোনো নেক্সট পার্ট অর্থাৎ পার্ট 4 আসবে না। এই ক্ষেত্রে আপনারা যদি কোনো স্পেসিফিক টপিকের উপর ভিডিও চান তবে কমেন্ট করে সেটি জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করবেন। অধিকান চ্যানেলে আপনারা যদি নতুন এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করতে ভুলবেন না। অধিকানের দ্বিতীয় চ্যানেল অধিকান সায়েন্সকে আপনারা যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করুন, কেননা সেখানেও অনেক ইন্টারেস্টিং টপিক্সের ভিডিও আনা হয়। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। বাই বাই।